Okay, allow me to share, Nafis. We should start. I'm not sharing my slides. Could you please allow me to share? Give me some seconds. Nafis, do you hear Uh, me? Could you please allow me to share? yes, yes. No. Sharing is not turned on. একটু দেখো তো দেখি কেন শেয়ার হচ্ছে না? জি ভাই, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। ওকে, আপনি এখন শুরু করুন। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে না আমার স্লাইড? একটু কনফার্ম করলে হবে। দেখা যাচ্ছে? Yes, ma'am. জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, ডিরেক্ট এয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে উম, আমাদের দরকার হবে একটা সাবস্ট্রেট ম্যাটেরিয়াল। সাবস্ট্রেট হতে পারে টেক্সটাইল অথবা ফিল্টার টাইপ, যেটা পোরোসিটি থাকবে, যেখানে আমরা বাতাস পাস করতে পারবো এবং এর মধ্যে আমাদের ম্যাটেরিয়াল ইনক্যাপসুলেটেড থাকবে। এরপরে হচ্ছে যেমন এই ফিগারে আমরা দেখবো যে আমরা এয়ার ড্র করতেছি একটা ফ্যান দিয়ে, সেই এয়ারটা পাস হচ্ছে ফিল্টার দিয়ে। এই যেমন ফিল্টার দিয়ে পাস যখন হচ্ছে, তখন শুধুমাত্র, যেহেতু হচ্ছে এটা সিলেক্টিভ ফর কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার, সেক্ষেত্রে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করবে এই ফিল্টার ম্যাটেরিয়াল। আর বাকি যেগুলা এয়ারের মধ্যে যে এলিমেন্টস, অন্যগুলো সব পাস হয়ে যাবে, বা ফ্রেশ এয়ার যদি আমরা বলি, বা ক্লিন এয়ার। এরপরে আমরা এই ফিল্টারটাকে হিট করব যখন, তখন কার্বন ডাইঅক্সাইড এই ফিল্টার থেকে রিলিজ হয়ে যাবে। যখন রিলিজ হবে আমাদের একটা সিস্টেম থাকবে। এই সিস্টেমে আমরা প্রেসার ইউজ করতে পারি। প্রেসারের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডকে কোন একটা কন্টেইনারে আমরা হচ্ছে এটাকে, বলা যায়, আমরা স্টোর করব অথবা প্রিজার্ভ করব। এরপরে যদি আমরা অন্য কোনো কিছুতে এটাকে ইউজ করতে চাই, যেমন মিথানল, ইথানল, অথবা আদার্স কোনো হচ্ছে আমরা যদি কেমিক্যাল হিসেবে ইউজ করতে চাই, তাহলে এটাকে আমরা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যাটালিস্ট বা এই টাইপের ইউজ করে, বা ইলেকট্রোসিং বলা হয়, বা পিএইচ ইলেকট্রোসিং, এর মাধ্যমে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করতে পারি বা কনভার্সন করতে পারি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যেহেতু ইনভায়রনমেন্টালি, এটা হচ্ছে ইনভায়রনমেন্টালি অনেক ইম্প্যাক্ট আছে, সেক্ষেত্রে একে যদি ক্যাপচার করা যায় এবং এটাকে যদি আমরা হচ্ছে কনভার্সন করে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে দুইটাই হচ্ছে আমাদের জন্য বেনিফিশিয়াল। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হলো এনভায়রনমেন্ট থেকে, পাশাপাশি আমরা কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়ালি হচ্ছে ইউজ করতে পারবো ইথানল, মিথানল অথবা মিথেন যদি আমরা করতে চাই। তো কোন কোন ম্যাটেরিয়ালস গুলো আসলে অ্যাডজর্বেন্ট ম্যাটেরিয়াল হিসেবে এখানে ইউজ হয়? অ্যাডজর্বেন্ট ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ হয় সিলিকন। আমরা এই একই টাইপের সিলিকন হচ্ছে আমরা ব্যাটারিতে ইউজ করতে হবে, বাট একটু ইয়ে আছে এখানে, যদিও সিলিকার অনেকগুলো প্রবলেম আছে ব্যাটারির ক্ষেত্রে, বাট খুবই ইন্টারেস্টিং। এই সিলিকা কিন্তু এমনি কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারের ক্ষেত্রে খুবই খুবই হচ্ছে এফেক্টিভ। আমার এরপর কাজ করা আছে এবং আমরা 2.3 মিলিমোল/গ্রাম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করতে আছে সক্ষম হয়েছে। তো এখন এই সিলিকার মধ্যে পোরোসিটি থাকে, তার মধ্যে পোরাস সিলিকার হলে ভালো হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের হোল, এগুলো বলা হয় পোরাস। তো পোরাসের মধ্যে আবার বলা আছে হাইরার্কিক্যাল পোরোসিটি। হাইরার্কিক্যাল পোরোসিটি হচ্ছে তিন ধরনের পোরাস থাকে, একটা মেসো, ম্যাক্রো এবং মাইক্রো। মেসো হচ্ছে বিলো টু 2 to 5 ন্যানোমিটার, 5 to 50 ন্যানোমিটার এটা হচ্ছে মাইক্রো, আর ম্যাক্রো হচ্ছে মোর দেন 50 ন্যানোমিটার। তো আবার এই ম্যাটেরিয়াল গুলো ডেভেলপ করা যায়, ডিফারেন্ট টেকনোলজি আছে। যেমন আমরা যদি বলি সোলজার টেকনোলজি, একটা টেকনোলজি যার মাধ্যমে হচ্ছে আমরা পার্টিকেলের সাইজ ডিটারমিন করতে পারবো প্রপারলি, প্লাস হচ্ছে পোরোসিটি গুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবো। এবং
এই তিন ধরনের পোরোসিটি যে ম্যাটেরিয়ালস গুলো থাকে তাদেরকে বলা হয় হাইরার্কিক্যাল পোরোসিটি। তো সিলিকা এক্ষেত্রে খুবই ইফেক্টিভ কার্বন ডাই অক্সাইড ক্যাপচারের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আবার সিলিকাকে কি করতে হবে, এটাকে ফাংশনালাইজেশন করতে হয়। ফাংশনালাইজেশন করতে হয় কি দিয়ে? মেইনলি হচ্ছে এমিন দিয়ে। কারণ এমিন সিলিকার সাথে হচ্ছে মোটামুটি ভাবে কোভালেন্টলি বন্ড তৈরি করে অথবা ভ্যান ডার ওয়ালস বন্ড তৈরি করে। আর হচ্ছে এই এমিনের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড তৈরি করা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বোমাইড বলা হয়। তো ইলেকট্রোস্ট্যাটিক বন্ড বা ভ্যান ডার ওয়ালস বন্ড যখন তৈরি করে, এটা যদি আমরা বিলো 100 অথবা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা এটাকে হিট দিই, কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওখান থেকে রিলিজ হয়ে যায় এবং এই সেই কার্বন ডাই অক্সাইডকে আমরা ক্যাপচার করতে পারি। আরো কিছু ম্যাটেরিয়ালস আছে, যেমন হচ্ছে আমরা এটাকে বলা হয় মফ, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। তারপরে হচ্ছে আমরা যদি পলিমারের কথা বলি, হাইপার ক্রসলিঙ্ক পলিমার বা রেজিন টাইপ পলিমার, যারা পলিমার নিয়ে স্টাডি করতেছে তাদের জন্য খুবই ভালো হবে। কারণ পলিমার খুবই ইফেক্টিভ এই ক্ষেত্রে। কারণ আমরা যে হচ্ছে ফিল্টার গুলো ডেভেলপ করতে যাচ্ছি বা করি, সেক্ষেত্রে এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে যেহেতু রাউন্ড শেপ, আর ফিল্টার যেহেতু পোরোসিটি আছে, এই জন্য বাতাসের যখন ফ্লো হয় বেশি হয়, যে এটা তখন ওই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ফিল্টার পাস করে চলে যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে আলটিমেট ম্যাটেরিয়াল গুলো আর থাকতেছে না। তো সেক্ষেত্রে যদি এমন হয় পলিমারটাই, যেটাকে সরাসরি আমরা ব্রডকাস্ট করে দিতে পারি সলিউশন তৈরি করে, তাহলে হচ্ছে এই সমস্যাটা বা এই চ্যালেঞ্জটা থাকে না কার্বন ক্যাপচারের ক্ষেত্রে। এছাড়া আমি জিওলাইট আছে এবং হাইব্রিড কিছু ম্যাটেরিয়ালস ডেভেলপ করা হয়েছে, যেগুলো আলটিমেট এখানে ইউজ করা হয়। এছাড়াও যদি বলা হয় বায়োডিগ্রেডেবল কিছু পলিমার, যেমন সেলুলোজ বেসড যেগুলো পলিমার আছে, এগুলো ইউজ করা হচ্ছে কার্বন ক্যাপচারের ক্ষেত্রে। আমি কার্বন ক্যাপচারের ক্ষেত্রে এই ওয়ার্ল্ডের মধ্যে যদি সবচেয়ে যারা বেশি কাজ করে তারা হচ্ছে ক্লাইম ওয়ার্কস, আমার পাশে সুইজারল্যান্ডে। ক্লাইম ওয়ার্কস মেনলি সেলুলোজ বেসড কাজগুলো করতেছে এবং ইন্টারেস্টিং, ওদের ওদের বিশাল বড় বড় প্লান্ট আছে, এখানে আছে, জার্মানিতে আছে, আইসল্যান্ডে আছে, ইউএসএ তে আছে। তো ওরা এটার উপর প্রচুর কাজ করে। আর আমরা অস্ট্রিয়াতে মোটামুটি ভাবে আমরা এর উপর প্রচুর কাজ করতেছি এখন। আমরা যদি একটা এস্টিমেট হিসাব করি যে আসলে আমরা যদি 1 গ্রাম ম্যাটেরিয়ালস ডেভেলপ করি, তাহলে 1 গ্রাম ম্যাটেরিয়ালস আসলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করতে পারে ইয়ারলি। হ্যাঁ, আমি যে ম্যাটেরিয়াল ডেভেলপ করেছি সেই ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের উইকলি সাইকেল স্টাডি হচ্ছে প্রায় দুই প্রায় 80 সাইকেলস দেয় আমাদের উইকলি। তো সেই হিসাবে আমরা যদি 1 বছর আমাদের এই ম্যাটেরিয়াল, কারণ অলরেডি 2000 সাইকেলস এটা হচ্ছে এক্সিড করে গেছে। তো আমাদের একটা হিসাব এসেছে যে 1 কেজি ম্যাটেরিয়ালস আমরা যদি ইউজ করি কার্বন ক্যাপচারের ক্ষেত্রে, তাহলে তার খরচ হবে মোটামুটি লেস দেন 10,000 টাকা হবে, ইউরো না, লেস দেন 100 ইউরোস। আর এই কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করবে প্রায় 1 টন কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করতে পারবে। হ্যাঁ, প্রায় প্রায় আমাদের এই ম্যাটেরিয়ালস স্টাডিটা আমরা ক্লাইম্যাক্সের সাথে মোটামুটি কোরিলেটেড করে কাজ করেছি। এরপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারের ক্ষেত্রে আরো কিছু টেকনোলজি আছে, যেটা বললাম ইলেকট্রোসেইন অথবা ইলেকট্রোকেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করা যায়। আমরা যদি চাই এর উপরেও আমরা হচ্ছে স্টাডি করতে পারি বা রিভিউ আমরা লিখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা বিশেষ করে যেমন এমআইটি একটা কাজ করেছে, প্লাস হচ্ছে আরো কিছু ইনস্টিটিউট যারা কাজ করেছে সরাসরি মানে এটা বলা হয় সুপার ক্যাপাসিটিভ সুইং, যে সুপার ক্যাপাসিটরকে ডেভেলপ করে। সুপার ক্যাপাসিটর আলটিমেট কনস্ট্রাকশন কিছুটা হচ্ছে ব্যাটারির মতো, তবে একটু হচ্ছে ডিফারেন্ট, একটু না বেশ কিছু ডিফারেন্ট আছে অনেকগুলো বিষয়, বিশেষ করে ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা ডেভেলপ করেছে সুপার ক্যাপাসিটিভ সুইং এবং আলটিমেট এখানে যে অ্যানোড এবং ক্যাথোড তারা ইউজ করেছে মোটামুটি ভাবে একই রকম, বিশেষ করে অ্যান্থ্রাসিন টাইপের হচ্ছে ম্যাটেরিয়াল তারা ইউজ করেছে এবং এক্ষেত্রে তারা সলিড স্টেট সেপারেটর ইউজ করেছে। হ্যাঁ, আমি ব্যাটারির ক্ষেত্রে একটা কথা ভুলে গেছি যে সেপারেটর যেমন সেলুলার, তারপর সেলুলোজ বেসড, আমি সেলুলোজ বেসড ইউজ করি। এছাড়াও আরো এক ধরনের সেপারেটর আছে যেটা বলে সলিড স্টেট, যেটা একই সাথে সেপারেটর এবং ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আমি সুপার ক্যাপাসিটর উপর কাজ করেছিলাম, শুধুমাত্র যেটাকে বলে জেল পলিমার, একটা আর একটা আছে জেল পলিমার আর সলিড স্টেট সেপারেটর। যাই হোক, তো ইলেকট্রোকেমিক্যালি কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করা যাবে সুপার ক্যাপাসিটর সুইং এর মাধ্যমে। এবং আমি ডান দিকে একটা আছে, এটাকে বলা হয়, আমরা যারা রিডক্স হলো ব্যাটারির উপর কাজ করেছে তারা এই বিষয়ে মোটামুটি বুঝতে পারবে, যেখানে ক্যাথোলাইট অ্যানোড থাকে এবং সেপারেট থাকে, অ্যানোড ক্যাথোড থাকে, আলটিমেট পাম্পের মাধ্যমে হচ্ছে এখানে অ্যানোড ক্যাথোড পাম্পিং করা হয়
এবং যখন হচ্ছে চার্জিং করা হয় সে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে, এবং ডিসচার্জিং যখন করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। ইন্টারেস্টিং বিষয় হলো যে যে একই সাথে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার এবং রিলিজ করে, এবং এর সাথে যদি আমরা একটা প্রসেস ডিজাইন বা সিস্টেম ইনক্লুড করে দেই বা ইন্টিগ্রেট করে দিই, তাহলে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করার পরে এটাকে পরবর্তী সেটআপে আমরা যদি নিয়ে যেতে পারি, তাহলে সে ওখানে হচ্ছে ক্যাটালিস্ট ইউজ করে কনভার্সনের মাধ্যমে এটাকে আমরা মিথানল বা ইথানল তৈরি করতে পারবো। তো মোটামুটি ভাবে আমরা সলিড ডিরেক্ট এয়ার ক্যাপচার, ইভেন ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোসুইং বা ইলেকট্রো সুইং এর মাধ্যমে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করতে পারি। আর সলিড ডিরেক্ট এয়ার ক্যাপচারের ক্ষেত্রে এটাকে বলা আছে ভ্যাকুয়াম সুইং, মানে আরেকটা হচ্ছে প্রেসার সুইং। অর্থাৎ আমরা একটা হচ্ছে ড্র করব ফ্যান দিয়ে এয়ার, এবং সেটা ফিল্টারের মধ্যে যখন পাস করব, তো আমরা প্রেসার ইউজ করব, প্রেসারের মাধ্যমে হচ্ছে ফিল্টারের মধ্যে পাস হবে, প্রেসার সুইং বলা হয়। আর একটা হচ্ছে ভ্যাকুয়াম সুইং, এবং একটা আছে ময়েশ্চার সুইং। যা কিছু কিছু ম্যাটেরিয়ালস, আমি এর আগে যেমন বললাম যে একই কন্ডিশনে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কাজ করে না। যেমন সিলিকন বেস যে ম্যাটেরিয়াল, সে যে কন্ডিশনে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করবে, জিওলাইট সেই কন্ডিশনে ক্যাপচার করে না। হাইপার ক্রসলিঙ্ক পলিমার বা পলিমার টাইপের বা রেজিন বেস, তারা একই কন্ডিশনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করে না, ইভেন রিলিজও করে না। তাহলে সেক্ষেত্রে এখানে স্টাডিগুলো থাকবে যে আলটিমেট হচ্ছে কার্বন ক্যাপচারের ক্ষেত্রে কন্ডিশন, টেকনোলজি, ম্যাটেরিয়ালস, প্রসেস ডিজাইন, ওভারঅল প্রসেস ডিজাইনের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারবে যারা স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা খুব ভালো কাজ করতে পারবে এর ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হলো যে আমরা আলটিমেট রেজাল্ট দেখতে চাই। ফাইনালি যে আসলে আমরা যখন আমার বায়োসেন্সর যে কাজ করে, আমি তো ডাটা দেখতে চাই। তো ডাটা দেখতে গেলে আমাদের আরো দুইজন স্পেশালি হচ্ছে স্পেশালাইজড পার্সন দরকার, যারা এর উপর কাজ করবে। যেমন একটা হচ্ছে ইলেকট্রনিক্স, কারণ আমাদের বায়োসেন্সর যে সিগন্যাল দেবে সেই সিগন্যালটাকে হচ্ছে এমপ্লিফাই করা, অথবা হচ্ছে এটাকে সার্কিট এমনভাবে ডিজাইন করা যেন হচ্ছে সে এমপ্লিফাই করে নিয়ে যেতে পারে। আর একটা হচ্ছে ডাটা রিড করবে, আমরা আমরা দেখবো স্ক্রিনের মধ্যে। তো সেক্ষেত্রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। তো ওভারঅল আমাদের এখানে যদি বলি যে বায়োসেন্সর হোক, ব্যাটারি ক্ষেত্রে হোক, অথবা মানে বিশেষ করে বায়োসেন্সর এবং হচ্ছে কার্বন ক্যাপচারে, আলটিমেট হচ্ছে এখানে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট বা যারা ম্যাটেরিয়াল কাজ করবে, প্লাস হচ্ছে ইলেকট্রনিক্স, প্লাস হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সবাই এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকতেই হবে, না হলে ফুলফিল একটা প্রজেক্ট দাঁড় করানো যাবে না বা শেষ করা যাবে না। তো ওভারঅল হচ্ছে আমার এই প্রেজেন্টেশন। যদি প্রশ্ন থাকে আমরা প্রসিড করি। Sir, if I may. Yeah, sure. Okay. So first off, in this, like, why do we not use boron dope fullerenes or B40 fullerenes for carbon capture? To the best of my knowledge, they are quite hydrophobic, which takes away, I don't know, things, which Okay, do you have any freezes idea? them. Did you study about that? Fullerene. Yeah, I mean, boron 40 fullerenes, some groups have been working on that for carbon capture, for carbon dioxide capture. If I'm not wrong. I've read some papers before. So I was wondering if there's an industrial reason that we do not use boron 40 or boron dope. It could be many reasons because of first of all the capacity, the absorption capacity and desorption capacity. One of the things, and secondly the compatibility, and thirdly actually if we study about the life cycle, actually what the impact on emissions, because we have to consider all the things uh, in uh, in capturing the carbon dioxide. So even I didn't find anything about the fluorine, because I see this carbon for carbon capture use activated carbon, though it has an actually hierarchical porosity. But I didn't find anything about the porosity, because porosity actually makes the matter to capture the carbon dioxide. I didn't find, because for the carbon capture, not only that, you have to actually functionalize the materials with other functionalizing materials that actually capture carbon dioxide, or make a bind, make a bond. Because for carbon capture, it's actually the mechanism, physisorption and chemisorption. So if you choose the material that actually doesn't have this properties, that it will not give you the good results, finally. I didn't find that fullerene, but what I found is actually, activated carbon. Even nobody using graphene or reduced graphene oxide, because reduced
reduced graphene oxide only use, if you functionalize, then it can actually, contain the nitrogen, but not actually amine group. Okay. And for our case, we need amine group because amine group actually make the carbamide, is a carbamide complex. And for activated carbon, if we don't use any other actually, adsorbent, what is not functionalizing materials, then the porosity is just capture or just hold the carbon dioxide and below the temperature. That means if you use the room temperature, it automatically, degenerated. So ultimately, it will actually work for nothing. I see. All right. And the next question. Okay, I'm going back a bit to the battery section since I work on batteries a lot. The thing with the silicon anode that you're working, silicon electrode that you're working with, I wonder the textile electrode that you've developed. I wonder what the chemistry of the dendrite formations are in that in your synthesized textile electrode. That's the first question. For second question, for silicon, do you think the dendritic growth, at least in current technology, is somewhat better than lithium? No, lithium is better than no. Actually, we are intercalating and de-intercalating in also the silicon anode, like in a graphite. So for the dendrite, actually, although we didn't actually study about the dendrite formation till now for the silicon because we are studying last 1 year. So it's already going on this process. But we found some things that is actually pulverizations of the silicon. Just for silicon, the pulverizations. After a few cycles, just for 10 cycles or 12 cycles, uh, I see the capacity degrade and the potential instantly dropped. And this potential instantly dropped because of the resistance. And resistance comes out because of it's pulverizations, volume expansions for the silicons. So that's all. So, but Okay. silicon is lots of challenges still now, lots of challenges. What I found, it's actually choose the materials, silicons and different type of silicons. And you have to keep in mind that the particle size also the matter for silicon. If you use the particle size more than 100 nanometers, so you'll not get the good results. But if you use the below 50 nanometers, but you have to modulating, you have to construct your materials like carbonizations, because silicon itself doesn't have the conductivity, so you have to make sure that silicon will provide the good conductivity. So in that case, you have to coat any type of layers that will show the conductivity. So in that case, I use the carbonization process in high temperature, like a 900 degrees centigrade and glucose source. So that is the reason it could be actually reduction of the dendrite formation also. But for the textile base, we have also worked in sodium ion battery, but it is aqueous based. But actually, we didn't find the formation about the dendrite. Even we use 3,000 cycles aqueous based electrolytes, and we get the good results, and our prototype already done. That's amazing. I was wondering, what sort of electrochemistry are you using for, like, for silicon? What are the most, because it also depends on the electrochemistry. And I was wondering what sort of electrodes are, like, popular choices for silicon You know, yeah, electrodes. Are they silicon is titanium oxide? lithium. No, lithium silicide, LiS6. I have an review regarding this. Uh, these anode materials. If you want, I will share you. Then you can get the lots of idea about that. Because That would be if I would great. like, Thank you. if you would like to elaborate now, it will take more time. So Of I course, have of course. review and also the articles regarding this. Of So you course, can. of course. Thank you. I think this could be an interesting project as well. You can use different electrode chemistry, doped graphite, and doped silicene and stuff. And then you can see, for example, what the sodium adsorption energies look like, if they're uniform across the surface, or if there are preferential sites for adsorption, which would lead to the dendrite formation. Yeah. Yeah, right, you are. Thank you, Any, sir. Thank you for the answers. yeah, well, you're welcome. Welcome. Do you have any questions?
সো অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের হচ্ছে মেনলি এরপর স্টাডি করতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ে আমি চাচ্ছি যে যারা কাজ করবে, আমি বোথ প্র্যাকটিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি আমরা ওয়েল এডুকেটেড হব, যাতে করে যেখানে আমরা যাই সেখানে আমাদের এই নলেজগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। আমার টার্গেট এটা, যারা কাজ করবে প্রপারলি যেন কাজ করে। তবে আরেকটা বিষয়, আমার ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে এরকম গ্রুপ নিয়ে কাজ করেছি যারা পরবর্তীতে লিভ করেছে। আহ, হয়তোবা জানি না কি কারণে লিভ করেছে। বিশেষ করে অনেকে মানে খুব আগ্রহী নিয়ে আসে, এবং একটা সময় দেখে যে আসলে মনে হচ্ছে যে তারা খুব হারিয়ে ফেলে। কিন্তু যদি কেউ আসলে তার মানে কেরিয়ার বিল্ড আপ করতে চায় বা রিসার্চার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাহলে এই জিনিসগুলোর মধ্যে তাদেরকে থাকতেই হবে। এর বাইরে যাওয়ার কোনো অপশন নেই। যারা বাইরে অন্তত এই ফিল্ডে নিজেদেরকে ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে চায়, আর কোনো অপশন থাকবে না তাদের জন্য। আমরা এখানে আরেকটা বিষয় যে আসলে কিভাবে লিখতে হবে একটা আর্টিকেল, কিভাবে রিভিউ পেপার লিখতে হয়। আর যারা রিভিউ পেপার লিখতে পারবে আর্টিকেল, তাদের জন্য মনে হবে যে বেবি। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়। কারণ যারা রিভিউ পেপার লিখতে পারে, আর্টিকেল তাদের কাছে খুবই ইজি, কারণ আর্টিকেল লেখা খুবই সহজ। আর্টিকেল মেনলি আমাদের ল্যাবরেটরিতে যে কাজ হবে সেই কাজের আলটিমেট রেজাল্টস নিয়ে আমরা সেটা করবো। হ্যাঁ, অনেকগুলো ক্যারেক্টারাইজেশন থাকে ওভারঅল। আমরা যদি রিভিউ পড়ি, তাহলে আমরা সব কিছুই হচ্ছে আমাদের নিজের মধ্যে নিয়ে আসবো। আর একটা বিষয় হচ্ছে, যারা এটা একটা অ্যাডভাইস হতে পারে, যদি কেউ খুব ভালো রিসার্চার হতে চায়, যেন সে যেন বেশি বেশি করে রিভিউ লেখে এবং পড়ে। কারণ ল্যাবরেটরির মধ্যে সবচেয়ে ফিসাইল মেথড, মানে কোন সহজ মেথড ইউজ করে আমি একটা সিনথেসিস করব, যেখানে হবে আমাদের কস্ট ইফেক্টিভ এবং হচ্ছে প্রোডাক্টিভ। তো এই জিনিসগুলো আসলে একটা মানে আর্টিকেল পড়ে সম্ভব না, যতক্ষণ না রিভিউ পড়া হবে। কারণ রিভিউয়ের মধ্যে যারা রিভিউ লেখে, তারা এই স্টাডিগুলো এখানে তুলে নিয়ে আসে ওভারঅল, এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের ল্যাবরেটরি অনুযায়ী আমি আমার ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে আমার সিনথেসিস প্রসিজার এভরিথিং আমি সিলেক্ট করতে পারবো। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমাদের কার্বন ক্যাপচারের প্রজেক্টের বাজেট হচ্ছে 2 ইয়ার্সে 2.2 মিলিয়ন ইউরোস। আমরা ল্যাবরেটরিতে খরচ করেছি সম্ভবত নট মোর দেন 20,000 ইউরোস, মানে 2.2 মিলিয়ন অ্যান্ড 20,000। তো এই জন্যই হচ্ছে আমি সাজেস্ট করব যে যারা রিসার্চার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায়, তারা যেন রিভিউ লেখে অথবা বুক চ্যাপ্টার লিখতে পারে, কোনো সমস্যা নেই। তো ওভারঅল আজকের প্রেজেন্টেশন এইটাই। আর যদি প্রশ্ন থেকে থাকে আমরা আগে, না হলে আমি আর বলবো যে যারা যারা যে যে গ্রুপে, এই গ্রুপগুলো সেপারেট করা হয়েছে বায়োসেন্সর, আমি দেখছি অনেক বেশি মানুষ এখানে ইনভলভ। তা আমরা বায়োসেন্সরের দুটো গ্রুপ করতে পারি, এবং আমরা সেভাবে সামনের দিকে আগাবো। স্যার, একটা না, কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার, রিভিউ এর জন্য আহ, আচ্ছা, রিভিউ এর ভেতর কি আমরা ফার্স্ট প্রিন্সিপাল ক্যালকুলেশন দিতে পারি? পসিবল? বুঝিনি। রিভিউ এর ভেতর কি আমরা ফার্স্ট প্রিন্সিপাল ক্যালকুলেশন দিতে পারি? ডিএফটি। আর ডিএফটি ক্যালকুলেশন, জি জি জি, মানে মনে করো একটু একটু নাভেলটি আনার জন্য আর কি। এটা হচ্ছে আসলে এই ব্যাটারির যেমন আছে সিমুলেশন রিভিউ আছে কিছু, সেগুলোতে আমরা দিতে পারবো সিমুলেশন রিভিউ। অথবা যদি এমন হয়, হ্যাঁ আমরা দিতে পারবো না কেন, আমাদের রিভিউ যদি এমন একটা স্টাডি আমরা তুলে নিয়ে আসি যেখানে আমার হচ্ছে ডিএফটি ক্যালকুলেশনকে আমি এখানে প্রেজেন্ট করলে আমার জন্য এটা ইফেক্টিভ এবং খুব ভালো হবে রিডারদের জন্য, তাহলে অবশ্যই আমরা নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বেশি মানে যে রিভিউ গুলো দেখেছি, তারা সিমুলেশন বেসড রিভিউ মোটামুটি ভাবে ডিএফটি ক্যালকুলেশন গুলো নিয়ে আসে। আমরা আমাদের এখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই, যদি আমরা টপিকটাকে সেভাবে তুলে নিয়ে আসতে পারি। বুঝতে আলটিমেট পেরেছি। এখানে মেইন বিষয় হচ্ছে যে রিভিউ লেখার প্রসেস গুলা কিভাবে, কে কিভাবে আসলে জানে, এটা হচ্ছে মেইন। কারণ আমি আবারও বলি যে রিভিউ লেখা আর্টিকেল লেখার চেয়ে অনেকটা কঠিন। হুম। এখানে কয়েকটা বিষয় থাকে, তার মধ্যে অবশ্যই মানে ল্যাঙ্গুয়েজ, মানে কত ভালো প্রেজেন্ট করতেছে, কত সুন্দরভাবে তারা লিখতেছে। আমাকে খুব কঠিন ভাষায় লিখতে হবে এমন এমন না, বরঞ্চ হচ্ছে রিডারদের কাছে সহজ, বাট একেবারে কমপ্লেক্স না, আবার দেখা যাচ্ছে সিম্পল না, সিম্পল কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স এই টাইপের সেন্টেন্স গুলা যেটা অ্যাট্রাক্টিভ হবে। এইটা একটা ফিগার গুলোর রিঅ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, আসলে আমি কোন ফিগারটা পিক করব, যা আমার হচ্ছে রিভিউকে হচ্ছে খুবই মানে মানসম্মত করবে, তার ফিগার গুলো নিতে হবে। আবার আরো কিছু বিষয় আছে, এখানে অনেকগুলো জিনিস জানতে হবে। যেমন আমি যে একটা ফিগার নিব,
এটা তো কপিরাইট হতে পারে। কপিরাইট আমাকে পারমিশন নিতে হবে, এটা একটা। তারপরে হচ্ছে আমি লিখবো, অনেকে প্যারাফ্রেজিং করে ডিরেক্ট, এইভাবে করা যাবে না। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সরাসরি কপি করে নিয়ে আসে, এগুলোও করা যাবে না। আমরা যদি একটা ভালো রিভিউ লিখতে চাই, তাহলে মোটামুটি ভাবে আমাকে অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো যেগুলো বললাম, যে আমাকে প্রথমে পড়তে হবে প্রচুর, অন্তত 3টা রিভিউ আমাকে, আমি সাজেস্ট করবো minimum 3টা রিভিউ ভালো করে পড়া, তাহলে প্রপার নলেজ নেওয়া। এরপরে আমি যেভাবে সিলেক্ট করে দিব, আচ্ছা, ইয়াগুলা, কিওয়ার্ডস গুলা, ওই কিওয়ার্ড ধরে 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 লেখা। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে মিটিং গুলোর মধ্যে থাকা, এটা মান্থলি হতে পারে অথবা 2 মান্থ, 1 in a 2 month এরকম হতে পারে। আমরা এভাবে হচ্ছে যদি মানে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকি, তাহলে একটা রিভিউ আমাদের 6 মান্থে কমপ্লিট করা সম্ভব আমি মনে করি। অনেকে হয়তো এর চেয়ে আগে করতে চায়। আমার আবার আরেকটা বিষয় আছে, যে আমরা যে একটা রিভিউ লিখবো, আমি কেমন লিখলাম এটা একটা জাজমেন্ট হয়। সেই জাজমেন্ট হচ্ছে আমি কত ভালো জার্নালে পাবলিশ করতে পারছি। আমার আমার কিছু জার্নাল আছে, আমার মোস্ট অফ দেমই হচ্ছে 10-এর উপরে, 8-এর উপরেই, আমার সর্বোচ্চ 20-এর মধ্যে আছে পাবলিকেশন করা। তো ইম্প্যাক্ট ফ্যাক্টরে আমি যেমন যেন তেন লিখলে যে কোনো জায়গায় পাবলিশ করতে, মানে ভালো জায়গায় পাবলিশ করতে পারবো না, যেন তেন জায়গায় পাবলিশ হবে। তো এখন যদি আমরা যারা বাংলাদেশে যারা আছে, তারা যদি ভালো কোনো ইনস্টিটিউটে যেতে চায়, তাহলে আলটিমেট 2টা জিনিস ওই ইনস্টিটিউট দেখবে, যে তাকে যদি পিএইচডি স্টুডেন্ট, যেমন আমি যদি পিএইচডি স্টুডেন্ট হিসেবে কাউকে নিতে চাই, তাহলে আমি কি করব? আমি দেখবো যে তার আর্টিকেল সে লিখতে পারে কিনা। কারণ আমার এখানে এসে তাকে রিসার্চ করতে হবে, রিসার্চ এক্সিকিউট করতে হবে, রিপোর্ট লিখতে হবে, এবং তাকে আর্টিকেল লিখতে হবে। এখন এই 3টা গুণ যার নাই, আর যার 3টা গুণ আছে, তার মধ্যে তো আমাকে কম্পেয়ার করে যার যার আছে তাকে নিব। তো ওভারঅল বাহিরের ক্ষেত্রে মোটামুটি ভাবে সেটাই করে। রিসার্চ গ্রুপগুলা তারা দেখে যে কাদের পাবলিকেশন ভালো আছে, এবং যার পাবলিকেশন ভালো, যত হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, তার জন্য বেশি, কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও এটা বেশি ভ্যালু ক্রিয়েট করে। তো আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করবো অন্তত পার্টিকুলারলি ওই বিষয়গুলোকে ফোকাস করা, যাতে করে আমরা একটা ভালো জায়গায় পাবলিশ করতে পারি, অ্যাটলিস্ট 10, 8, 9, এই আর কি। যদি আমরা একসাথে কাজ কন্টিনিউ করতে পারি সবাই মিলে। তাহলে মনে হচ্ছে শেষ হয়ে গেল নাকি নাফিস? আহ, জি ভাই, আমি আমার মনে হয় মোটামুটি আজকের কনভারসেশনটা এখানেই কনক্লুড করা যায়। আর কারো হুম। কোনো কোয়েশ্চেন্স বা কোনো প্রসিডিউর সম্পর্কে কোনো ফার্দার কোনো ডিটেলস জানা থাকলে আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নেহরিন মনে হয় কোয়েশ্চেন করতেছিলেন, হ্যাঁ বলেন। ওকে, আমার হচ্ছে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি। তো জি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে সেই ক্ষেত্রে তো আমরা নিট ফ্যাব্রিক ইউজ করেছিলাম সাবস্ট্রেট হিসেবে, অ্যান্ড সেখানে হচ্ছে সেই ফ্যাব্রিকটাকে অ্যাকচুয়ালি ন্যানো কোটেড ছিল, অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি কি ধরনের কোটিং ইউজ করা হয়েছিল, মানে গ্রাফিন অক্সাইড কিনা, এই ব্যাপারে একটু কনফিউশন ছিল আমার, এটা জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমাদের হচ্ছে, আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সরাসরি, এটা কমার্শিয়াল, বাট এটা হচ্ছে স্টেনলেস স্টিল কোটেড, হচ্ছে মেটালাইজড ফাইবার। এই ফাইবারটা আমরা হচ্ছে এখানে নিটিং করে করে সারফেস তৈরি করি। আমরা নিজেরা হচ্ছে এটা আমাদের ল্যাবে এটা ডেভেলপ করি না। ইভেন আমরা করোশন টেস্ট করেছি, যেখানে খুবই ভালো পারফরমেন্স, নন করোসিভ। এটা স্টেনলেস স্টিল ইউজ করেছি, বাট আদার্স যেগুলো ফাইবার আমরা পেয়েছি সেগুলো আসলে করোসিভ। ওগুলো ওগুলো খুব মানে ভালো কাজ করে না, যেমন কপার আছে, আদার্স, এই আর কি। আর এছাড়াও যেমন ফাইবার হিসাবে কার্বন বেসড ফাইবার, যেটা কার্বন ফাইবার বলা হয়, সেটাও খুব ভালোই লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইউজ করা হচ্ছে এখন। না, আমাদের ক্ষেত্রে আমরা স্টেনলেস স্টিল বেস ফাইবার ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ। আহ, বিশ্বজিৎ মনে হয় কোয়েশ্চেন করতেছে। জি Welcome. জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হচ্ছে ওই যে রিভিউ পেপার নিয়ে একটু কথা বললেন, তো স্যার আমি হচ্ছে রিসেন্টলি মানে একটা কাজ শুরু করছি, এখনো করি না আর কি, শুধুমাত্র ডাটা এক্সট্রাক্ট করছি স্কোপাস থেকে। মানে এটা হচ্ছে আপনার বিব্লিওমেট্রিক অ্যানালাইসিস করতেছি আর কি, বায়ো ইন্সপায়ার্ড ম্যাটেরিয়াল ইন এনার্জি স্টোরেজের উপর আর কি, মানে মাত্র শুরু করছে আর কি।
তো হুম। এই জন্য বিবলিওমেট্রিক রিলেটেড পেপারও পড়তেছি। তো আমি আপনাকে মানে বলতে চাচ্ছিলাম যে রিভিউ পেপারের সাথে যদি আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস গুলো করি বা আলাদা যদি করি বা একসাথে রিভিউ পেপারের সাথে মিক্সড করে বিবলিওমেট্রিক প্লাস টেকনিক্যাল রিভিউ যেগুলো ওগুলো যদি করি আর কি, তাহলে কেমন হয় আর কি, মানে বিবলিওমেট্রিকটাকে যদি অ্যাড করি আর কি। খুবই ভালো হয়, কিন্তু আমরা গ্রাজুয়ালি একটা একটা করে এগিয়ে যাই, জি তাই না? স্যার, জি স্যার, জি স্যার, সব প্রত্যেকটাই জি খুবই ভালো। এখন বিষয় হলো আমরা কতটুকু ক্যাপেবল সবাই মিলে। জি স্যার, অবশ্যই স্যার। থ্যাংক মানে ইউ খুব স্যার, খুব ভালো আইডিয়া। ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই পর্যায়ে আর কেউ জিজ্ঞেস করবেন? উম, মনে হয় মোটামুটি সবার আইডিয়া গুলো ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট আমাদের যে কার্যক্রম বা ডিটেলস আমরা আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে এবং একই সাথে হোয়াটসঅ্যাপেও এটা শেয়ার করে দিব। আর টিল নেক্সট ইনস্ট্রাকশন আসা পর্যন্ত আহ, ভাইয়া, তাহলে আজকে আমরা এখানেই আপাতত কনক্লুড করি, রাইট? আচ্ছা, ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে, এখানে সবাই লিভ। কনক্লুড করি। হ্যাঁ, হ্যাঁ, আমি সবাই লিভ একটু নিতে একটু, পারেন। হ্যাঁ, আচ্ছা, তোমার আচ্ছা, তোমার ভাইয়া। সাথে কথা আছে, তুমি হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন। Yeah, just up. Is it okay if I ask আ- if I ask one last question for the হুম, হুম। ভাই ইয়াসিন মনে হয় একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। ওকে, শিওর। Acha, sir, where do you see the future of doped graphite surfaces going in batteries? What surfaces? Doped graphite surfaces, like Adopt twisted by graphics. layer. Yes, 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 twisted by layers. For example, graphene. Yeah. Okay, okay. Thank you very much. Firstly, I have to tell you that actually I didn't work in graphite-based anode materials, so I don't have much idea about that. Mainly, I worked in the silicon-based and sodium-based ion battery. But what I have studied for the graphite, if it's for the two-dimensional graphite layer, two-dimensional, that would be actually what I have found in the literature. It would be the good two-dimensional. And the dot, I haven't a idea about the dot, but I got the reduced graphene oxide. That dot reduced graphene oxide actually will work. I actually used for silicon-based nanomaterials. Okay, silicon, and then I use the reduced graphene oxide, and that is functionalized by tetraethylene pentamine. Actually, it's actually the nitrogen that actually reduces the sp3 to the sp2 bond. And Yes, it's yes, make yes, of course. delocalizations over the graphite layer, graphene layer. That actually Ah, works well for me, but I didn't actually use the doped graphite. But it is actually a bit tough because there is lots of process to make the doped in the graphite. But it's better to use the graphene. Or the I know clarinoid if you would like to decoupling. if you would like to dope in graphite, then first you have to convert graphite into the graphene oxide. Then you can use then you can use reducing agent to reduce graphene oxide to reduce graphene oxide. আহ, So, অথবা স্যার, এটা এটা কি রকম আইডিয়া দেখেন, মনে করেন আপনার যদি আমরা ইন্টারকালেশন ইউজ করি, ঠিক আছে, তখন আপনার হুম, যে ইন্টারকালেটেড ম্যাটেরিয়ালটা, তখন ওটা তো অটোমেটিক্যালি হচ্ছে আপনার গ্রাফাইট কে ডিকাপল করে ফেলতেছে। তো ডিকাপলড গ্রাফাইটটাকে তখন আমরা নিয়ে কি করতে পারতেছি, আপনি যদি না, ইন্টারকালেটেড। ইন্টারকালেশন আর ড্রপড দুইটা তো বিট ডিফারেন্ট, তাই না? ড্রপ যদি আমি এখন ড্রপ কি লিথিয়াম আয়ন দিয়ে? হ্যাঁ, 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 ধরলাম। ওকে, হ্যাঁ, ওকে, মানে এটা বলা হচ্ছে মানে প্রথমে প্রিলিথিয়েশন করা, তাই না? এক্স্যাক্টলি, গ্রাফাইট, এক্স্যাক্টলি, ইয়েস, ইয়েস। রাইট। না, এটা এটা গুড স্টাডি। এটা আপনি কি এই কাজ করেছেন যে আপনি প্রিলিথিয়েশন করেছেন গ্রাফাইটকে? Um, Theoretically, yes, using first না, principle studies, রাইট। and also ইয়াতে আপনার কি বলে থার্মাল ইভাপোরেশন দিয়ে, থার্মাল ইভাপোরেটর দিয়ে টিপিডি স্টাডি করছিলাম কি। ওকে, নট ইন ইলেকট্রোকেমিক্যাল। Uh, well, specifically application was not electrochemical, but we tried